এটাই আমার ভাগ্য, আমার প্রাপ্তি। প্রত্যেক পুরুষ কিন্তু একজন নারীর জীবনে খুব একটা বড় ভূমিকা নেয়। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। ভাদ্র মাস চলছে, কি এক্সপেক্ট করি আমরা? রোদ ঝলমলে আকাশ হবে, তাই তো? কিন্তু আজ পর্যন্ত মানে যেদিন আমরা এই শুটিংটা করছি তখনও কিন্তু কলকাতার জল জমা অবস্থা, আকাশের মুখভার, মানে ঋতু বদলাচ্ছে। কিন্তু যে ঋতুর কোনো বদল নেই, আজ আমাদের অতিথি সেই ঋতুপর্ণা সেনগুপ্ত। থ্যাংক ইউ, খুব সুন্দর করে বললে আমার সম্বন্ধে। এটাই আমার ভাগ্য, আমার প্রাপ্তি, যে এত সুন্দর সুন্দর মানুষের মানে আবেগ আছে আমার সম্বন্ধে। সত্যি তো এই ঋতুর কোনো বদল নেই। কি যে বলো। পুজো আসছে ঋতুদি, এবং এবার পুজোর আগেই ঋতুপর্ণার হাত ধরে দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে, কারণ বেলাকে বড় পর্দায় নিয়ে আসছেন ঋতুপর্ণা। সবসময় একটু অন্য ধরনের গল্প, ভালো গল্পের খোঁজে থাকো তুমি। তো বেলা যখন তোমার কাছে এলো, তোমার প্রথম কি মনে হলো যে এরকম একটি চরিত্র যাকে নিয়ে তো কখনো কেউ ভাবেননি, কাজ হয়নি? হ্যাঁ, আমার খুব অবাক লাগলো জানো, যে এরকম একজন পথিতযশা মহিলা, তার কোনো মানে সেরকম ডকুমেন্টেশন বা সেরকম কোনো তথ্যচিত্র ওনার সম্বন্ধে হয়নি, বা ওনাকে নিয়ে আরো অনেক বেশি কেউ রিসার্চ করেনি। কেন? কারণ উনি তো মানে কি বলবো, উনি একটা মানে মানে কি বলবো, যুগের কাণ্ডারি বলা যেতে পারে। তাই না? মানে তুমি যদি এমনি খালি চোখে দেখো যে এত মানে মহিলাদের মানে তখন সেই রকম ভাবে মানে বাইরের সঙ্গে এরকম যে যোগাযোগ, আর মানে উনি তো মানে বেতারের যোগাযোগটা তো অন্যরকম, কিন্তু মানে হিউম্যান রিলেশনশিপের যে যোগাযোগটা উনি যে স্থাপন করেছিলেন, কি অপূর্ব। মানে মহিলা মহলের মাধ্যম দিয়ে আকাশবাণীতে, মানে ভাবতে পারো একটা মহিলা বাড়ি থেকে বেরিয়ে এসে রেডিওতে চাকরি করছে, মানে এটা ভাবনারই তো বাইরে তখনকার দিনে। আর সেই সময় যুদ্ধ, পার্টিশন, মানে উনি একটা মানে সাংঘাতিক একটা সামাজিক অস্থিরতার মধ্যেও তখন আমাদের সমাজ যাচ্ছিল, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে থেকে ওনার যে এই সাংঘাতিক মানে কি বলবো, সাংঘাতিক যে ওনার মানে অবদান, এবং শুধুমাত্র তাই না, এমন একটা বোল্ড স্টেপ উনি নিয়েছিলেন। উনি লন্ডন, উনি মানে ইংল্যান্ডে গেছিলেন এবং জাহাজে করে 1 মাস ধরে তার স্বামীর কাছে মানে আনবিলিভেবল। তোমার প্রিপারেশনটা কিরকম ছিল? মানে ওনার বাড়িতে তো তুমি গিয়েছিলে কিছুদিন আগে, আমরা দেখলাম পুরনো নেম প্লেট, সেখানে এখনো বেলাদের নাম রয়েছে। তো তোমার ডকুমেন্টেশন যেহেতু কম ওনাকে নিয়ে, তুমি তোমার নিজের প্রিপারেশনটা কিভাবে? দেখো, আমার প্রিপারেশনটা মানে আমার পরিচালক যেভাবে আমাকে কোনো সাবজেক্ট দেখায়, আমি সেটাতে খুব বিলিভ করি, যদি আমার সেটা ভালো লাগে। ও আমাকে কিছু বেলাদের ছবি দেখিয়েছিল, তারপরে বেশ কিছু তথ্য বেলাদের শেয়ার করেছিল, ছবিগুলো দেখেছি। ইনফ্যাক্ট এবার আমি বেলাদের বাড়িতে গিয়ে ওনার সব ছবি দেখছিলাম, ওনার মানে ওনার আয়নার, আলমারির আয়নার সামনে দাঁড়ালাম, ওনার বারান্দায় দাঁড়ালাম, মানে ভীষণ নস্টালজিক লাগছিল। মানে এখনো যে বেলাদের নামে পোস্ট বক্স, মানে লেটার বক্স আছে, ওর বাড়ির নেম প্লেট আছে, মানে এটাই তো আমাদের কাছে একটা বিস্ময়। তো এইসব ছোট ছোট জিনিস, তারপর বেলাদে কিভাবে হোম সায়েন্স পড়েছিলেন সেই সময় লন্ডনে গিয়ে, তারপরে কিভাবে ছোট ছোট হাতের কাজ উনি শিখেছিলেন, তারপরে কিভাবে উনি নিজেকে একেবারে অন্যরকম ভাবে এস্টাবলিশ করেছিলেন, এবং বাবার সাথে, দাদাদের সাথে সবার এগেনস্টে গিয়ে বলেছিলেন যে স্বাধীনতা কেউ কাউকে দেয় না, স্বাধীনতা কেড়ে নিতে হয়, এবং সেইভাবে সেই রেডিওর জার্নিটা শুরু করেছে। তুমি নিজে এটা বিশ্বাস করো? হ্যাঁ, কিছুটা তো বিশ্বাস করি বটেই। নিজেকে স্বাধীন করতে গেলে, মানে মনটা স্বাধীন করতে গেলে, মানে আমি অ্যাক্টিভিটির কথা বলছি না, মনটা স্বাধীন করতে গেলেও সেখানে তোমাকে নিজের অভিব্যক্তি বা নিজের মতামত একটা তৈরি করতে হয়, ঠিকই না হলে কিন্তু কোনোটাই সেভাবে কেউ গুরুত্ব দেয় না। ঠিক, এই ছবিটা একেবারে মিনিমালিস্টিক মেকআপ, মানে অলমোস্ট নো মেকআপ একটা লুক, এবং বহু পরিচালক বলেছেন ঋতুপর্ণাকে মেকআপ ছাড়া যত সুন্দর লাগে, তাই তো? বেলাতে না আমি আরো নিজেকে বেশি ইয়ে করে রেখেছি, মানে খুব মিনিমাল, মানে একটা নর্মাল বিনুনি, জাস্ট একটা ছোট টিপ, মানে একদম সেই কটনের
পাট দেওয়া শাড়ি, মানে আমি মানে বেলা ইনফ্যাক্ট আমি শুনেছি যে উনি খুব একটা জাঁকজমকপূর্ণ মহিলা ছিলেন না, মানে খুব মানে উনিও খুব মিনিমালিস্টিক সাজগোজেই পছন্দ করতেন, মানে যতটুকু মানে ওনার দু একটা ছবি যে আমি দেখেছি, আর বেলাদের মুখটাও না একটু লম্বাটে দেখেছি আমি, তো সেই জন্য আমারও মনে হয়েছিল যে আমার মুখটাও লম্বাটে, তো তাই জন্য আমি একদমই কিছু ইউজ করিনি, মানে মানে শাড়ি টাড়িগুলো খুব নর্মাল পরেছি, চুল টুলগুলো মানে খুব একটা যে আঁচড়ে টাচড়ে না, একটা চুল বেনুনি বা একটা জাস্ট খোপা এরকম ভাবে আমি একটু হালকা কাজল মানে না দিলেই নয় ওই রকম। কিন্তু আমার মনে হয়েছে যে একটা সময় একটু সাজগোজ রেখেছিলাম, যে সময়টা বিয়ের ঠিক পরেটা, কিন্তু তারপর থেকে আমি একদম সাধারণ জায়গায় চলে গেছি। তো সেটা আমার মনে হয়েছে যে কোনো অভিনেত্রীরই একটা জার্নি থাকে যে কোনো ক্যারেক্টারের ভেতরে, কারণ আমাকে অনেকে বলছিল, আমি যখন নন্দন থেকে সেদিন বেরোচ্ছিলাম, বলছে যে খুব আপনাকে না বাইরে আরো বেশি ভালো লাগে দেখতে সিনেমার থেকে। তখন আমি বললাম বাহ, এটা আমার বিরাট কমপ্লিমেন্ট। কেন জিজ্ঞেস করুন, আমি বলছি আচ্ছা কি, বলছে না সিনেমাতেও খুব ভালো লাগে, বলছে আমি বলছি না না আপনাকে সেটা চেঞ্জ করতে পারে, কিন্তু আমার কমপ্লিমেন্টটা কেন বলুন তো, কারণ আপনি যেই চরিত্রটা, আপনি যেই ঋতুপর্ণাকে সিনেমাতে দেখছেন, সে হচ্ছে সেই চরিত্রটা, সে ঋতুপর্ণা নয়। ঠিক, ঋতুপর্ণা শুধু মানুষটা অভিনয় করছে, কিন্তু চরিত্রটা অন্য একজন। তো আমাকে সেখানে একটু, আমাকে যেরকম দেখতে তার থেকে একটু অন্যরকম দেখতে হতেও পারে, আমাকে কখনো একটু রোগা লাগতে পারে, কখনো একটু মোটা লাগতে পারে, কখনো আমার মুখটা ভারী লাগতে পারে, কখনো সরু লাগতে পারে, চুল বড় থাকতে পারে, ছোট থাকতে পারে, রং কালো হতে পারে, ফর্সা হতে পারে, কারণ আমি তো সেই চরিত্রটা। আমার চরিত্রগুলো যেরকম দেখতে, আমি ঠিক সেই রকমই দেখতে লাগবো। সেখানে আমাকে বাজে লাগুক ভালো লাগুক ডাজন্ট ম্যাটার, আমার চরিত্রটা আমি ঠিক মতো করতে পারলাম না কিনা সেটা আমার ফোকাস থাকে। একদম চরিত্র হয়ে ওঠাই তো কাজ। অ্যাবসলিউটলি। রান্না বান্না বেলাদের জীবন জুড়ে ছিল, বিভিন্ন রকম উনি নতুন রান্না কিছু নিজেও আবিষ্কার করেছেন, কিছু তাঁরও মা ঠাকুমার থেকে শেখা পুরোনো দিনের রান্না। তুমি বেলার জীবনটা পর্দায় করতে গিয়ে সেটাই তো তোমারও মনে হলো নাকি? একদমই তাই, কারণ আমার মনে হয় যে মেয়েদের রান্নাটা একটা অন্য মানে রান্নাটা এখন অন্য লেভেলে চলে গেছে, মানে সেটা আজকে তখনও ছিল, মানে এমন এমন রান্না যেগুলো সত্যি আমরা জানি, সেগুলো তো বই থেকে পড়ে বা জেনে বা রান্নার কুকিং শো দেখে বা কিছু, কিন্তু সেই সময় ওই রান্নাটা কি একটা শিল্পর জায়গায় ছিল, মানে সেই শিল্পটাকে তো কেউ শিল্প হিসেবে দেখেনি, রান্নাটা সবাই ভাবতে পারে সাদা মাটা জিনিস, এবং সবাই বাড়িতে এলে বলবে এটা রান্না করো ওটা রান্না করো, কিন্তু রান্নাটার ভেতরে যে কতখানি মানে শিল্প এবং শৈল্পিক টাচ আছে, সেটা পরে সবাই রিয়েলাইজ করছে যখন বেলা দে সেটাকে একটা মানে কি বলবো একটা স্পেসিফিক আর্ট ফর্মে হিসেবে সেটাকে প্রেজেন্ট করে। এবং তখন ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে অনেক মানুষ ভাতের হোটেল খুলে ফেলেছিল। তো আমার কাছে সেটাই কথা যে মানে রান্নাতে যারা বাড়িতে করে তাদের একটা অদ্ভুত ব্যাপার থাকে যে হ্যাঁ ঠিক আছে রান্না করেছে তো কি হয়েছে, না, রান্না করার মধ্যে যে কত বড় একটা আর্ট, এবং সেই আর্টটাকে আজকে মানুষ হাজার হাজার মানুষ সেখান থেকে করে খাচ্ছে। তো সেইটাও কিন্তু বেলাদে মেয়েদের এই পথটা দেখেছিল, আজকে কত উইমেন শেফ, আজকে কত মহিলারা মানে ক্যাফে খুলছে, এটা করছে ওটা করছে, মানে ইটস অল ওভার দ্য প্লেস, বাট ওই সময়টা ইট ওয়াজ আনহার্ড অফ। ঠিক, তো সেইখানে বেলাদে সর্ট অফ ক্রিয়েটেড অ্যান হিউজ এক্সাম্পল আমি বলবো, এবং ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে অনেক মানুষ, অনেক তখন মহিলারা ভাতের হোটেল খুলে রোজগার করে তাদের স্বামীদের সাপোর্ট করেছে। ঠিকই। তুমি সময় পেলে রান্না করো? রান্না করতে ভালোবাসো? হ্যাঁ, আমি ভীষণ ভালোবাসি রান্না করতে। রান্না আসলে আমি কোনোদিন শিখিনি, আমার মাকেও দেখেছি, আমার শাশুড়িকেও দেখেছি, শাশুড়িকে কম, আমার শাশুড়ি ডাক্তার ছিলেন বলে মানে খুব বেশি রান্নার সময় পেতেন না, বাট একটা খুব মানে ইন্টারেস্টিং ওনার রেসিপি ছিল, যেরকম একটা ছিল ফুলকপির রোস্ট, তো ওটা উনি বানাতেন, আর উনি একটা খুব সুন্দর সর্ষে টর্ষে দিয়ে একটা কি মানে আলু বানাতেন, যেটা দাদা বল্লবী দিয়ে খেতে খুব ভালোবাসেন। আচ্ছা, তো আই থিঙ্ক মায়ের হাতের রেসিপি, মায়ের রেসিপি বলছি, মায়ের হাতের রেসিপি, মার একটা ভীষণ ভালো রেসিপি ছিল মানে মাংসের ঘুগনি, তো ওইটা মা আমার জন্মদিনে প্রত্যেক বছর করতেন।
আর তারপরে মা একটা বানাতেন, মা পটলের একটা দোরমা খুব ভালো বানাতো। আর তার সাথে সাথে মা খুব ভালো বানাতো মাংস তো বানাতোই, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন চপ, মানে এগুলো আমার জন্মদিনে হবেই। আর তোমার কোন রান্নাটা বাড়ির সকলে ছেলে মেয়েরা খুব আনন্দ করে খায়? আমার একটা রান্না আছে যেটা হচ্ছে গার্লিক প্রনস, মানে আমি প্রনস রান্না করতে খুব ভালোবাসি আর গার্লিক খেতে খুব ভালোবাসি। তো গার্লিক আর প্রনকে আমি এক জায়গায় করে দিয়েছি। তো গার্লিক প্রনস আমার খুব প্রিয়। আর আমি আর একটা পাস্তাও বানাতে পারি। আর আমার একটা ডিমের রেসিপি আছে যেটা আমার বাড়ির সবার খুব পছন্দ, এবং আমার বন্ধুরাও ফোন করে বলে যখন সিঙ্গাপুরের, আমি কলকাতার বাড়িতে রান্না করতে পারি না, সময় পাই না, সিঙ্গাপুরে যখন আমি রান্না করি বাইরে থেকে বন্ধুরা ফোন করে বলে দেবে যে ওইটা করতেই হবে। হ্যাঁ, বলে এই শোন ওইটা কিন্তু করি। একটু ছোট করে রেসিপিটা বলবে? আর একটা হচ্ছে আলু মাখা, যে মানে সর্ষের তেল দিয়ে ওই আলু মাখাটা নাকি এত ভালো, সে আমি চাইনিজ করি কি আমি কন্টিনেন্টাল করি, আলু মাখাটা করতেই হবে। আর এক ফার্স্টেই ওটা শেষ হয়ে যায়, ফার্স্টেই ওটা শেষ হয়ে যায়। তোমার হাতের জাদু। তুমি ডিমের রেসিপিটা বলো না আমাদের জন্য। ডিমের রেসিপিটা, আচ্ছা ডিমের রেসিপিটা খুব ইন্টারেস্টিং। ডিমের রেসিপিটা হচ্ছে যে আমি ডিমটাকে সেদ্ধ করলাম, সেদ্ধ করে মানে ডিমের সাদাটা আলাদা করলাম আর কুসুমগুলো আলাদা করলাম। এবার কুসুমটাকে ভালো করে মানে স্ম্যাশ করে তার মধ্যে তুমি একটু মেয়োনিজ দিতে পারো, একটু অরিগানো, একটু চিলি ফ্লেক্স, তারপরে একটু লেবুর রস, তারপরে একটু গার্লিক পেপার, এইসব দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে এরকম একটা মানে একটা পেস্ট মতো তৈরি হলো। সেইটাকে তুমি ডিমের খোলার মধ্যে দিয়ে ওটাকে একটা মানে স্ন্যাক্সের মতো দিয়ে তার উপরে একটুখানি গার্লিক বাটার দিতে পারো, বা তুমি একটুখানি কী বলে ওটাকে টোব্যাস্কো দিতে পারো, আর ওপরে একটা করে কোরিয়ান্ডার লিফ দিতে পারো, দিয়ে ওটা বিকামস আ স্ন্যাক। আর তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু একদম এক্সক্লুসিভ। বর্তমানে বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত তার একটা স্পেশাল রেসিপি শেয়ার করলেন। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসে ঋতুদি, কয়েকদিন আগেই যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন প্রাইম টাইমে বাংলা ছবি দেখানো হবে, মানে খুবই ভালো একটা পদক্ষেপ। এবং তুমি প্রত্যেকটা মিটিংয়ে তোমাকে আমরা দেখেছি, তুমি ছিলে অ্যাজ এ প্রডিউসার, অভিনেত্রী হিসেবে তো বটেই। তুমি গোটা বিষয়টাতে কতটা হোপফুল, কিভাবে দেখছো? আমি আসলে এটা নিয়ে অনেক দিন ধরেই কথা বলছিলাম, তোমাদের আগেও বলেছি যে আমি মনে করেছি যে বাংলা সিনেমাকে একটা তাদের যদি যোগ্য একটা সময় বা জায়গা না দেওয়া হয়, বাংলা সিনেমা আগে সার্ভাইভ কিভাবে করাবো। কারণ সত্যি কথা বলতে কি আমাদের প্রচুর তো প্রকোপ আছে অন্য সিনেমার, মানে বিশাল বিশাল বাজেটের হিন্দি ছবি, সেখানে ন্যাশনাল মানে রেকগনিশনের সব অভিনেতা অভিনেত্রীরা থাকেন, তাদের মিউজিক, তাদের লার্জার দ্যান লাইফ প্রেজেন্স অন স্ক্রিন, তারপরে ইংরেজি ছবি, মানে বিভিন্ন অন্য ভাষার ছবিও এখানে আসে। তো তার সাথে সাথে বাংলা সিনেমাকে তো একটা সার্ভাইভালের জায়গা দিতে হবে। তো সেই সার্ভাইভালের জায়গাটা আমরা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তো সেই সার্ভাইভালের জায়গাটা এখন মোটামুটি জায়গাটা দিতে পারছে। কিন্তু আমি একটা জিনিস আমার খারাপ লাগে, এটা যদি একটু আগে হতো তাহলে আরো অনেক অন্য প্রডিউসাররা, ডিরেক্টররা এটার একটা অ্যাডভান্টেজ নিতে পারতেন। এবং আমার যেটা মনে হয় যে অনেক টাকা মানে দিয়ে একটা ছবি বানানো হয়, তারপরে যদি সেটা 2 সপ্তাহ না রাখা হয় তাহলে তো হতে পারে প্রথম উইকে হয়তো সবাই দেখতে পেলো না, হয়তো অতটা বিজনেস হলো না, কিন্তু অ্যাটলিস্ট দ্বিতীয় উইক অবধি রাখলে তো কিছু লোক তো ঠিকই তারপর আস্তে আস্তে আসবে না। সব ছবি তো একরকম লেভেলের বিজনেস হবে না। এবারে ভালো ছবি দেখার জন্য তো কিছুদিন মানুষকে ওয়েট করা, মানে কয়েকদিন পরে হয়তো তুমি হয়তো ভেবেছো আজকে না গিয়ে আমি 3 দিন পরে যাবো, তারপর 3 দিন পরে গিয়ে দেখলে সিনেমাটাই নেই। ঠিক তো সেই রকম ভাবে আর কি। তবে এখন প্রাইম টাইম শো দেওয়া হয়েছে, তবে আমি আমার ছবি, আমার আগের যে 2টো ছবি রিলিজ হচ্ছিল সেই সময় যদি এটা আরেকটু মানে প্রম্পটলি আমরা করতে পারতাম, কিন্তু তখন আমি ডিস্ট্রিবিউটার লেভেলে কথা বলছিলাম, কিন্তু আমি আসলে তখন বুঝতে পারিনি যে সত্যি এটাকে একটা এত বড় জায়গায় গিয়ে বলতে হবে। তবে আমি পরবর্তীকালে ভেবেছি যে আমি সিএমকে বলবো বা মানে গভর্নমেন্টকে মানে জানাবো। অরূপদা নিশ্চয়ই এটা দেখে খুব ভালো ডিসিশন নিয়েছেন এবং আমাদের সবার আর্জি শুনেছেন এবং আমি খুবই হ্যাপি তার জন্য। তো এবার দেখতে হবে যে আমরা যাতে সবাই মানে
আমাদের ছবিগুলো যাতে ভালো পারফর্ম করে, ঠিক সেটারও দায়িত্ব আমাদেরও বর্তায়, দর্শকেরও বর্তায়, যে ভালো টাইম দেওয়া হয়েছে, শোগুলো যেন এসে দেখে। ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা এখন অনেক কথা বলি। আমি যেটা জানতে চাইবো, বেলার সঙ্গে এখন অনস্ক্রিন ঋতুপর্ণা একসঙ্গে মিলেমিশে গিয়ে মেয়েরা কতটা এগিয়েছে বলে তোমার মনে হচ্ছে সেই বেলার যুগ থেকে আজ পর্যন্ত? দেখো, স্বাধীন তো অনেক কিছুই হয়েছে, মানুষের মানে মেয়েদের গতিবিধি বলো, মেয়েদের মানসিকতা বলো, তবে আমার ধারণা যে শিক্ষার জায়গাটা আরো বেশি মহিলাদের যদি থাকে, তাহলে স্বাধীন হওয়ার ইচ্ছেটা বা স্বাধীন হওয়ার যে রাস্তাটা, সেটা অনেক বড়ভাবে খুলে যায়। কারণ আমাদের এখানে এখনো মানে বেশ কিছু রিমোট প্লেসেসে শিক্ষার আলোটা তো এখনো পৌঁছয়নি। ফলে সেই শিক্ষার সাথে স্বাধীনতার না কোথাও একটা মানে আমার মনে হয় যে যোগাযোগ আছে। মানে শিক্ষা বলতে বলছি যে আমি খুব মানে একদম বলছি না যে ভীষণ একাডেমিক্যালি মানে হাই রেঞ্জে শিক্ষা, কিন্তু বেসিক কিছু শিক্ষার জায়গাটা দরকার, যেখান থেকে তারাও বুঝবে যে মানে অগ্রগতির আলোটা কিভাবে নিতে হয় বা অগ্রগতির দিকে কিভাবে এগোতে হয়। শিক্ষা কিন্তু একটা ফার্স্ট স্টেপ অগ্রগতির দিকে। তো আমি মনে করি যে সেই সময় বেশ কিছু শিক্ষিত মানুষরা, শিক্ষিত মেয়েরা, আজকে দেখো বেলাদের একটা শিক্ষা, তার রুচি এবং তার একটা ভালো, তিনি একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতেন, সেই জন্য হয়তো এই প্রয়াসটাও বেলাদের নিতে পেরেছিলেন সেই সময় বলবো। আর অনেক মানুষ আছে যারা এই প্রয়াসটাও নিতে পারেন না ইচ্ছা থাকলেও। ঠিকই, তো এটা আমার কাছে মনে হয়। আজকেও আমার মনে হয় যে আজকের মেয়েরাও মানে কোথাও গিয়ে মানে শিক্ষিত হওয়ার পরেও মেয়েদের স্বাধীনতার জায়গাটা কোনো না কোনোভাবে তাদের মানে তাদেরকে কি বলবো, তাদেরকে পিছন থেকে টেনে ধরে। কিন্তু সেখানেও আমি বলবো যে মেয়েদের মানসিকতার জায়গাটাকে তো অবশ্যই আরো বৃহৎ করতে হবে। কারণ অনেকেই দেখেছি আমি, অনেক মেয়েরাও কিন্তু এখনো মানে স্বাধীন নিজেরা হতে চায়ও না, হতে চাওয়ার ইচ্ছাটাও নেই। আমি দেখেছি সেই প্রবণতাটাও আছে, কিন্তু আবার বেশিরভাগ ক্ষেত্রেও দেখেছি যারা স্বাধীন হতে চায় তাদের স্বাধীন হতে দেওয়া হয় না। ঋতুদি, আমার শেষ প্রশ্ন, বেলাদে চমৎকার একটি ছবি হবে আমরা প্রত্যেকে আশা করছি। তোমাদের কি কোনো টার্গেট অডিয়েন্স আছেন? হ্যাঁ, আমি বেলাদে সম্বন্ধে একটা কথা বলতে চাই যে বেলাদে 29 তারিখ অগস্টে রিলিজ হচ্ছে এবং সেদিনকে যেন আমার ছেলেরও জন্মদিন। ও 29শে অগস্ট। এটা খুব কোইন্সিডেন্স। তো টার্গেট অডিয়েন্স মানে বেলাদের টার্গেট অডিয়েন্স শুধুমাত্র মহিলারা নয়, এবং বহু পুরুষ যারা এই ছবিটি দেখতে পারেন। কারণ রেডিও একটা এমন কালচার তৈরি করেছিল যে মহিলা আর পুরুষদের একটা খুব আন্তরিক এবং খুব সুস্থ সহবাস্থান, এই যে একটা সুস্থ এনভায়রনমেন্ট, বন্ধুত্বের পরিবেশ, এত সুন্দরভাবে সেটা রেডিওতে ছিল সেই সময়। কিছুদিন আগেই উর্মিমালাদি বলছিলেন, মানে জগন্নাথ বসু, উর্মিমালা বসু, ওনারা বেলাদেকে দেখেছেন, বেলাদের সাথে কাজ করেছেন, ফলে ওরা খুব মানে উদ্বুদ্ধ, বলছিল ওই কালচারটাই অন্যরকম ছিল। সবাইকে বন্ধুত্ব পরায়ণতা, সবাইকে একটা দাদার মতো দেখা বা বন্ধুর মতোই দেখা, তাদের মধ্যে মানে বেলা এবং নির্মল বলে একজনের খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। তো সেগুলোই বলছি। তো আমি বলছি যে মানে একটা মহিলাকেও একটা পুরুষ অনেকভাবে তাকে মানে ইন্সপায়ার করে, এবং আমি মনে করি যে ইটস আ ইন্সপিরেশনাল স্টোরি ফর অল মেন অ্যান্ড উইমেন, ইটস নট অ্যাবাউট অনলি দ্য উইমেন। তো আমি মনে করি যে একজন মহিলার পরিপূরক একজন পুরুষ, একজন পুরুষের পরিপূরক একজন মহিলা। তো আমার কাছে কিন্তু আমি কিন্তু কোনোভাবে আমি বায়াসড না, এবং বহু পুরুষ আছে যারা অত্যন্ত ভালো মনের মানুষ এবং তারা অনেক মহিলাদের এগিয়ে দিয়েছেন জীবনে, এরকম প্রচুর পুরুষকেও আমি জানি। তো আমার কাছে ওই ব্যাপারটা কিন্তু নয় যে পুরুষরা সবকিছুর হিন্ড্রেন্স না, একটা সংখ্যক পুরুষ থাকতে পারে যারা তাদের ওই অভিমানটা নিয়ে তারা চলে, কিন্তু অনেক পুরুষ আছে যারা মহিলাদের এগিয়ে দেয়। তাই সেরকমই ছবি বেলা দেখে মনে হবে আপনাদের যে আপনারাও আপনাদের বাড়ির যারা মেয়েরা আছে বা স্ত্রী বা যাদের আপনারা মনে করেন যে যাদের পাশে দাঁড়াবেন, সে এরকম ধরনের ছবিটা দেখে কিন্তু আপনারা আরো বেশি উদ্বুদ্ধ হবেন। কারণ আমি মনে করি যে প্রত্যেক পুরুষ কিন্তু একজন নারীর জীবনে খুব একটা বড় ভূমিকা
নেয়। থ্যাংক ইউ ঋতুদি, থ্যাংক ইউ সো মাচ বর্তমানের সঙ্গে একটা জমজমাট আড্ডা সেশনের জন্য। খুব ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো আড্ডায়। ফলো করুন বর্তমান।